ভূমিকম্পের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং সামগ্রিকভাবে বাংলাদেশে কেন বড় ভূমিকম্প হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ভারতীয় টেকটনিক প্লেটের উপর অবস্থিত। ভারতীয় মহাদেশীয় ভূত্বকটি বা কন্টিনেন্টাল ক্রাস্ট উত্তরে এশিয়া মহাদেশের সঙ্গে ধাক্কা খাচ্ছে, আর পূবে তার যে ওশেনিক ক্রাস্ট অর্থাৎ মহাসাগরীয় ত্বকটি সেটি বার্মা প্লেটের নিচে সাবডাকশন করছে বা অধগমন করছে। অনেক বিজ্ঞানী মনে করছেন ভারতীয় টেকটনিক প্লেটটি বামাবর্তী বা ঘড়ির কাঁটার উল্টো দিক হয়ে চক্রাকারে ঘুরছে, তাই উত্তর ও পূব উভয় দিকেই এই সংঘর্ষ সম্ভব হচ্ছে। এই যে সংঘর্ষ তাকে ভূপৃষ্ঠে অর্থাৎ মাটির উপরে মোটামুটি তিনভাবে দেখা যায়। কখনো থ্রাস্ট ফল্টিং, কখনো স্ট্রাইক স্লিপ মুভমেন্ট, আবার কখনো ভাঁজ বা ফোল্ডিং গঠনের মাধ্যমে। থ্রাস্ট ফল্টিং হলো যখন ভূত্বকের একটি অংশ আরেকটি অংশের উপরে উঠে যায়। এটি ঘটে যখন একটি ভূত্বক আরেকটি প্লেটকে ঠেলতে থাকে এবং অন্যটির উপর উঠে যেতে পারে। পৃথিবীর সবচেয়ে বিশাল ও সক্রিয় থ্রাস্ট ফল জোন এই মুহূর্তে প্রতীক হল বিশাল হিমালয় পর্বতশ্রেণী। এরপর আসে স্ট্রাইক স্লিপ ফল্টের ব্যাপারে। এগুলো হচ্ছে যখন ভূত্বকের দুই পাশ আড়াআড়িভাবে বা হরিজন্টালি একে অপরের পাশে সরে যায়। এখানে উল্লম্ব অর্থাৎ উপরে সরে যাওয়া নেই, বরং সরণটা ল্যাটারালি ঘটছে। যে ভূমিকম্পগুলো 28শে মার্চ হলো সেগুলো মিয়ানমারের সাগাইং ফল্টে ঘটেছে, এবং সাগাইং ফল্ট স্ট্রাইক স্লিপ ফল্টের একটা উদাহরণ। বাকি রইল ফোল্ডিং। ফোল্ডিং হয় যখন ভূত্বক চাপের ফলে ভেঙে না গিয়ে ধীরে ধীরে বেঁকে যায়। এটা ঘটে যখন শিলাস্তরগুলি প্লাস্টিকের মতো আচরণ করে এবং ভাঁজ তৈরি করে। এটা ধীরে ধীরে চাপ পড়লে হয়। আমরা চট্টগ্রামের পূব দিকে যে হিল ট্র্যাক্সে যেরকম পাহাড় দেখি এবং তারও পূবে মিয়ানমারে বা মিজোরামে যে দেখি সেগুলো ইন্দো বার্মান ফোল্ড বেল্টের অন্তর্গত এবং এই ধীরে ধীরে চাপের ফলে সৃষ্ট। ভারতীয় প্লেট তির্যকভাবে বার্মা প্লেটের নিচে ঢুকছে, একে অবলিক সাবডাকশন বলা হয়। এর মানে কি? এর মানে হলো যে অবনমন বা সাবডাকশনের দুটো অংশ থাকে, একটা ভার্টিক্যাল আর একটা ল্যাটারাল। প্লেট নিচের দিকে যেমন ঢুকছে আবার পাশাপাশিও চলছে। খেয়াল আছে আমি এর আগে বলেছিলাম অনেক বিজ্ঞানী মনে করছেন ভারতীয় প্লেট টেকটনিক প্লেটটি বামাবর্তী বা ঘড়ির কাঁটার উল্টো দিকে চক্রাকারে ঘুরছে। এর ফলে যেমন ফোল্ডিং হতে পারে, আবার যেমন ইন্দো বার্মান ফোল্ডিং রেঞ্জে কথা বলছি, পার্বত্য অঞ্চল। আবার স্ট্রাইক স্লিপ ফল্ট হতে পারে, যেমন সাগাইং ফল্ট। এবার সাগাইং ফল্ট লাইনে যে ভূমিকম্প হলো সেটা নিয়ে একটু কথা বলি। মিয়ানমারের মান্দালয় শহরের কাছে সাগাইং ফল্টের ভেতর প্রথম 7.7, তারপরে আবার 6.7, খুব বড় বড় ভূকম্পন বলা যায়। এবং এখন পর্যন্ত সেখানে বহু 4 মাত্রার ভূকম্পন ঘটে চলেছে। অনেকের কাছে প্রশ্ন হলো ব্যাংকক শহরে, যেটা কিনা এই কম্পনগুলোর এপিসেন্টার থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে, আর যেখানে ঢাকা মাত্র 600 কিলোমিটার দূরে, তাহলে ব্যাংকক কেন ঢাকার তুলনায় বেশি কম্পন অনুভব করেছে? আপনারা অনেকেই ব্যাংককের উঁচু বিল্ডিংগুলোর দোলার অসিলেশনের ভিডিও দেখছেন, এমনকি একটি নির্মীয়মান ভবন পুরোপুরি ভেঙে যাওয়ার দৃশ্য। এখানে মনে হয় অন্তত দুটো মূল জিনিস কাজ করছে। একটা হলো সাগাইং ফল্ট থেকে নির্গত যে শক্তি হয়েছে, যে এনার্জি রেডিয়েশন, সেটা কোনো দিকে বিশেষভাবে ডিরেক্টেডভাবে হয়েছে। অর্থাৎ আমি যতদূর বুঝতে পারছি এই স্লাইটলি স্ট্রাইক স্লিপ ফল্টের যে শক্তি সেটা তার সমান্তরালভাবে দক্ষিণ ও উত্তর দিকে তুলনামূলকভাবে বেশি বিকৃত হয়েছে, এবং সেই জন্য ব্যাংকক এটা সরাসরি দক্ষিণে পড়েছে, কাজে সেখানে এই শক্তিটা আসার সম্ভাবনা বেশি। আর দ্বিতীয়ত সাগাইং ফল্ট ও ঢাকার মধ্যে একটা জিওলজিক্যাল ব্যারিয়ার রয়েছে। এই যে ইন্দো বার্মান পর্বত অঞ্চলের কথা বলছি,
এটা হচ্ছে সাবডাকশন জোনেরও একটা অংশ। কাজেই এই ধরনের পাথর পূর্ব থেকে আসার শক্তিকে কমিয়ে দিতে পারে, সেটাকে অ্যাবজর্ব করতে পারে বা বিচ্ছুরিত করতে পারে। এছাড়াও অন্যান্য কারণ থাকতে পারে, যেমন ঢাকা ও ব্যাংকক উভয়ই পলির উপর তৈরি, কিন্তু ব্যাংককের পলি মাটি হয়তো ঢাকার তুলনায় কিছুটা কম কম্প্যাক্টেড। এরকম আরও কিছু কারণ হয়তো দেখানো যেতে পারে, যেটা ব্যাংককে ভূমির দোলনকে হয়তো আনকম্প্যাক্টেড সয়েল দোলনকে বেশি সাহায্য করেছে। 2016 সালে 6.9 মাত্রার সাগেং ফল্টে আরেকটা ভূকম্পন হয়েছিল, সেটাও কিন্তু বাংলাদেশে সেরকম বড় প্রভাব রাখেনি। এবার আসি বাংলাদেশের সঙ্গে সংযুক্ত ফল্টগুলোর ব্যাপারে। প্রথমে বলি 3টি বড় ফল্টের কথা, যেগুলো ভূমিকম্পের উৎস হতে পারে, যেমন ডাউকি ফল্ট, মধুপুর ফল্ট এবং চট্টগ্রাম আরাকান ফল্ট, এবং উত্তরে সেটা ত্রিপুরা, যেগুলোতে ভূমিকম্প বঙ্গীয় অববাহিকায় প্রভাব রাখে। ডাউকি ফল্ট হচ্ছে একটা থ্রাস্ট ফল্ট। এর মধ্যে কিছু স্ট্রাইক স্লিট উপাদানও থাকতে পারে, অর্থাৎ পাশাপাশি সরবরাহ ঘটনা। এটি ভারতীয় শিল্ড থেকে দক্ষিণে যে মহাদেশীয় ক্রাস্ট আছে বা ভূত্বক আছে সেটাকে আলাদা করে দিয়েছে। তাই শিলং মালভূমি থেকে বাংলাদেশের দক্ষিণ অংশ এই ফাটল দিয়ে বিযুক্ত। উত্তর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের অবনমন অর্থাৎ নিচে নেমে যাওয়া এবং একই সাথে শিলং মালভূমির ক্রমশ উত্থানের যে কারণ, সেটা হচ্ছে ডাউকি ফল্ট। 1897 সনের আনুমানিক একটা 8.8 রিক্টার স্কেলের বিশাল ভূমিকম্পের উৎপস্থল ডাউকি বলে বিশেষজ্ঞরা মনে করেন। এছাড়া এই চ্যুতির অর্থাৎ এই ফল্টের পূর্ব অংশে আনুমানিক 900 খ্রিস্টাব্দে শক্তিশালী ভূকম্পনের লক্ষণ পাওয়া গেছে। এটা মানে মাটি খুঁড়ে আর কি। আরেকটা গবেষণা দেখা যাচ্ছে 1548 সনে অন্তত 7.5 মাত্রার ভূমিকম্প এর পশ্চিম অংশ হয়েছে। অর্থাৎ গত 1200 বছরে ডাউকি ফল্ট অন্তত 3বার অন্তত ভেঙেছে বড় ভূমিকম্পে। শিলং মালভূমির দক্ষিণ এবার মধুপুর ফল্টের কথা বলি, ময়মনসিংহের নিচে। এখানেও ভূমিকম্পের সাক্ষ্য পাওয়া গেছে 1885 সালে মানিকগঞ্জের কাছে, মানে 7 রিক্টার স্কেলের বেশ বেশি একটি ভূমিকম্পকে এই মধুপুর ফল্টের সঙ্গে যোগ করছেন। 1664 সালের আশেপাশেও এখানে প্রায় 7.5 রিক্টার স্কেলের আরেকটি কম্পন হয়েছে বলে কিছু গবেষণায় দাবি করা হচ্ছে। এছাড়া আমি উল্লেখ করব 1923 সনের 7 স্কেলের একটা ময়মনসিংহ আর্থকোয়েক আমরা বলি, সেটা হতে পারে এই ফল্টের সঙ্গে যুক্ত, আবার সেটা ডাউকি ফল্টের সঙ্গে যুক্ত হতে পারে। এটা ইন বিটুইন মধুপুর আর ডাউকি। 2008 সনে এখানে 5 মাত্রার কম্পন পর্যন্ত অনুভূত হয়েছিল এবং অনেকেই মনে করছেন এই ফলটা খুবই সক্রিয়, ঢাকা শহরের জন্য বিপজ্জনক, যেহেতু ঢাকা শহরের কোনো জিনিসই ভূমিস্থ পাথরের উপর নির্মিত নয়, বরং অসংখ্যত আনকম্প্যাক্টেড সয়েলের উপর নির্মিত, সেজন্য ভূমিকম্পজনিত কম্পনে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। এখন প্রশ্ন হলো যে মধুপুর অঞ্চলে কেমন করে একটা ফল্ট লাইন দেখা গেল। মধুপুর ফল্ট মূল যে সাবডাকশন জোনের কথা বলছি তার অংশ নয়, বরং এটি বিভিন্ন দিক থেকে আসা চাপের ফলে গড়ে উঠেছে, যাকে বলা হয় একটা ইন্ট্রাপ্লেট ডিফর্মেশন জোন। কোন কোন দিক থেকে চাপ, যেমন উত্তরের হিমালয়ে যে ফ্রন্টাল থ্রাস্ট সিস্টেম আর কি, সেটার থেকে আসে, বা শিলং মালভূমি যে ডাউকি ফ্রন্ট থেকে আসছে উত্তর থেকে এটার চাপ, পূব দিকে চট্টগ্রাম ত্রিপুরা সিস্টেম সেগুলো থেকে একটা চাপ আসছে এদিকে, এবং মধুপুর ট্র্যাকটা একটা তুলনামূলকভাবে সলিড ব্লক, এবং এর পাশে হচ্ছে অ্যালুভিয়াল অঞ্চল, পাশে পলি মাটির সঙ্গে তার একটা সীমানায় চাপ জমবে এবং এই ফলটা সে কারণেই গঠিত হয়েছে। এছাড়াও আরও ছোট ছোট ফল্ট বঙ্গীয় অববাহিকায় আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, এগুলো বেশিরভাগই কেন আনডিফারেন্সিয়েটেড, কিছুটা অবদ্ধ। এবার আসি সবচেয়ে বড় যে টেকটনিক সঞ্চালন সেটার ব্যাপারে। এটা হলো বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভারতীয় প্লেটের সঙ্গে ভার্মা প্লেটের মিথস্ক্রিয়া। এই মিথস্ক্রিয়াটা একটু জটিল এবং সেটি বেশ কয়েকটি সমান্তরাল ফল্ট লাইনে ভাগ হয়ে গেছে। আমি 5টা ফল্টের কথা বলবো। এ শুরু হবে একদম পশ্চিম দিকের ইন্দো বার্মান ডিট্যাচমেন্ট অথবা মূল ডিফরমেশন লাইন থেকে, যেখানে ভারতীয় প্লেট তির্যকভাবে, খেয়াল আছে আমি বলেছিলাম অবলিকলি সাবসাইডিং, ভার্মা প্লেটের নিচে অধঃগমন প্রক্রিয়া শুরু করেছে
এবং এই ডিফরমেশন লাইন আর শেষ হয়েছে একদম সাগাইং ফল্ট লাইনে। এটা নিয়ে আজকের আলোচনা। এই কয়েকদিন আগের ভূমিকম্পটা সাগাইং ফল্টই হয়েছে। তাহলে 1 নম্বর হচ্ছে মূল ডিফরমেশন ডিটাচমেন্ট মেগাথ্রাস্ট। এটা কুমিল্লা ত্রিপুরা অঞ্চল থেকে একেবারে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তো অনেকেই মনে করছেন যে এটা লকড, অর্থাৎ নড়ছে না, বরং হঠাৎ হঠাৎ এটি তার জমে থাকা শক্তি বিশাল ভূকম্পনের মাধ্যমে বিকিরিত করছে। ত্রিপুরা অঞ্চলে যত না লকড, দক্ষিণ আরাকান অঞ্চলে আরও বেশি লকড। 1762 সনে আরাকান বা চট্টগ্রামের আনুমানিক 8.8 রিক্টার মানের ভূমিকম্প এই মেগাথ্রাস্ট থেকে সৃষ্ট বলে মনে করা হচ্ছে। তো এ নিয়ে অনেক কম্পিউটার মডেলিং হয়েছে এবং মডেলিং বলছে যে প্রতি 1700 বছর অঞ্চল ত্রিপুরা অঞ্চলে আর চট্টগ্রাম অঞ্চলে প্রায় 500 থেকে 700 বছর অন্তর এই ধরনের বড় 8.8 মাত্রার ভূমিকম্প হতে পারে। এই অঞ্চলে কম্পন খুব ঘন ঘন হচ্ছে না, তবে একটা নীরব বিপদ যে কোনো সময় এটা একটা শক্তিশালী ভূমিকম্পে এই চাপ মুক্ত করে দিতে পারে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে আর কি। তো এবার আমি যাব আরও পূব দিকে পরপর 4টি স্ট্রাইক স্লিপড ফল্টের কথা। প্রথম হচ্ছে কালাদান ফল্ট, একদম পার্বত্য চট্টগ্রামের ধার ঘেঁষে তার পূবে উত্তর দক্ষিণে বিস্তৃত। তারও পূবে চুরচন্দাপুর মাও ফল্ট, এরপর আরও পূব দিকে সমান্তরালভাবে উত্তর দক্ষিণে বিস্তৃত কাবাও ফল্ট এবং একেবারে সাগাইং ফল্ট। এই যে কালাদান, কাবাও আর চুরচন্দাপুর মাও ফল্ট, এগুলো সবই কিছুটা লকড, সেখানেও ভূমিকম্প হতে পারে, কিন্তু তাদের পূবে সাগাইং ফল্টের মতন সেই ভূমিকম্পের তীব্রতা হয়তো বেশি হবে না। আরেকটা কথা এখানে বলে নিই যে সাগাইন ফল্ট নিয়ে যে আমরা বলছি সেটা ইন্ডিয়ান প্লেটের সঙ্গে নয়, বরং বার্মা আর সুন্দা প্লেটের সীমানায়। কিন্তু যেহেতু ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটের নিচে ঢুকছে, কাজে পরোক্ষভাবে ইন্ডিয়ান প্লেটও সাগাইন ফল্টের এই যে ভূমিকম্প তার জন্য দায়ী। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? আমরা এতগুলো যে ফল্টের কথা বললাম, সামগ্রিকভাবে তাদেরকে আমি যদি যোগ করি তাহলে কি ধরনের ভূমিকম্পের পূর্বাভাস আমাদের পক্ষে দেওয়া সম্ভব? আসলে এটা পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, আমরা কিছুটা স্পেকুলেট করতে পারি। অনেক সময় আমরা ভূমিকম্পের রিকারেন্স টাইম, অতীত ভূমিকম্পের স্লিপ বা ওঠানামা যতটা হয় তার সঙ্গে প্রতি বছর টেকটনিক প্লেট কতখানি সরছে তা দিয়ে ভাগ করে একটা আনুমানিক বছর সংখ্যা পেতে পারি। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা যদি বলি যে 1762 যে আরাকান কম্পন হয়েছিল তাতে ভূমির সরণ 15 মিটার হয়েছে, উঠেছে বা নেমেছে, আর মিশন টেকটনিক সরণ হচ্ছে প্রতি বছর মাত্র 15 মিলিমিটার। তাহলে 15 মিটারকে যদি 15 মিলিমিটার দিয়ে ভাগ করি তাহলে আমরা 1000 বছর পাই, অর্থাৎ প্রতি 1000 বছরে 8.8 এরকম একটা কম্পন পেতে পারি। কিন্তু আমরা যদি বলছি তাহলে আগামী 100 বছরের সম্ভবত হয়তো শতকরা 50 ভাগ। কিন্তু এই ধরনের ভাবিকথন নিতান্ত স্ট্যাটিস্টিক্যাল, এটি কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করতে পারে না। সেই অর্থে একটি বড় ভূমিকম্প আগামীকাল হতে পারে, আবার 50 বছর পরেও হতে পারে। কিন্তু যেটা আমাদের দরকার, যের জন্য আমাদের প্রস্তুতি দরকার, যেখানে বিল্ডিং কোড হতে পারে, আর্থকোয়েক রেজিস্ট্যান্স কোড, এবং আমাদের ভলেন্টারি সিস্টেম, ইমার্জেন্সিতে প্রস্তুত থাকা দরকার এবং মানুষজনের এই বিষয়ে সচেতন থাকা দরকার অবশ্যই।